অনেক হলো বিজেপিকে দিল্লি থেকে হাঁটা, এমনি এমনি কেটে যাবে শুভেন্দু তার কাটা। বিজেপিকে দিল্লি থেকে সরালে শুভেন্দু এমনি এমনি গুটিয়ে যাবে, আর সেই লক্ষ্য আমাদের সবাইকে নিতে হবে। এই লক্ষ্যে অলরেডি আমাদের সাথে আপনাদের বিধায়ক পায়ে পা মিলিয়েছেন। কেন তিনি চলে এসছেন? কারণ এরকম কোন ভদ্র মানুষ বিজেপিতে থাকতে পারে না, পৃথিবীর কোন ভদ্র মানুষ বিজেপিতে থাকতে পারে না। এবং আমি আপনাদের বলছি, যাদের মধ্যে বিন্দুমাত্র মানবিকতা আছে, মানুষের জন্য তারা ভাবেন, তারা বিজেপিতে থাকতে পারেন না। কেন থাকতে পারেন না বিজেপিতে? কয়েকদিন আগে আপনাদের এখানে শুভেন্দু অধিকারী এসেছিলেন না? তারপর আমাকে অনেকে আজকে জিজ্ঞাসা করলো, দাদা বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছিল, হঠাৎ আকাশ কালো করে বৃষ্টি কেন হচ্ছে? আমি বললাম, দেখো, ভগবানও জানেন যে এখানে একজন পাপীর পা পড়েছিল, তাই বৃষ্টি দিয়ে পাপটাকে ধুইয়ে দিচ্ছে। তাই ভগবান বৃষ্টি নামিয়েছেন, কারণ পাপীর পা পড়েছিল এখানে, সেটা ধুইয়ে গেছে। সাধারণ মানুষ এখানে মায়েরা আছেন, এদিকে দাদারা আছেন, অনেক মানুষ আছেন বৃষ্টির জন্য হয়তো একটু ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছেন। কিন্তু আমার একটা কথা বলুন তো, এই এলাকা লোকসভার এমপি কে? বিজেপি। নাম সম্ভবত কিছু একটা হবে, আমি নাম নিচ্ছি না, ফুটেজ দিয়ে লাভ নেই। কিন্তু আমার কথা অন্য। আমি বলছি, আপনারা আমায় বলুন, আপনারা সাধারণ খেটে খাওয়া মানুষ, কেউ 100 দিনের কাজ করেন, আপনারা সাধারণ খেটে খাওয়া মানুষ, কেউ একটা সামান্য গ্যাস সিলিন্ডারে রান্না করেন, আপনারা সাধারণ খেটে খাওয়া মানুষ, কেউ প্রত্যেকে আপনারা সৎ মানুষ, আপনারা নিজেরা পরিশ্রম করে নিজেদের ভাত জোগাড় করেন। কিন্তু আপনারা বলুন তো মায়েরা দাদারা, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আজকের দিনে দাঁড়িয়ে বিজেপিকে কি আপনারা এই জন্য ভোট দিয়েছিলেন যাতে নরেন্দ্র মোদী আপনাদের 100 দিনের টাকা হজম করে নিতে পারে? সেই জন্য তো দেননি। বিজেপিকে আপনারা এখানে ভোট দিয়েছিলেন, লোকসভাতেও দিয়েছিলেন, বিধানসভাতেও দিয়েছিলেন, বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, কিন্তু তার বুকে বিষ ছিল, কারণ তিনি দীর্ঘদিন ধরে দেখছিলেন যে সাধারণ মানুষের ভালো করার জন্য আমরা রাজনীতিতে আসি। বিজেপির রাজনীতির উদ্দেশ্য মানুষের ভালো করা নয়, মানুষের গলা টিপে ধরো, মানুষকে কষ্ট দাও। কেন? কারণ এই বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছে, তাই মানুষকে কষ্ট দাও। তাই আপনাদের পেটে লাথি মেরে আপনাদের 100 দিনের কাজের টাকা হরপ করে নিল বিজেপি। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই মায়েরা দাদারা, আজকে বুকে হাত রেখে আমরা প্রত্যেকে এই বাংলার মানুষ একটা কথা গর্ব করে বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা সরকার রাজ্যে বানিয়েছেন, এ রাজ্যের একটা মানুষকেও না খেয়ে মরতে আগামী দিনে কোনো দিন হবে না। ভারতে এমন একটা সরকার নেই মায়েরা দাদারা। রেশন ফ্রিতে চাল অন্য কোথাও নাই। মমতা ব্যানার্জি তা আগে 2 টাকা কিলো করে চাল দিতেন, তারপরে করোনার সময় থেকে ফ্রি করে দিলেন। আরে দিদি কি করতে পারতেন? করোনার সময় ফ্রি করে দিয়েছেন, এখন তো করোনা চলে গেছে, দিদি তো বলতেই পারতেন করোনা চলে গেছে, আবার পয়সা দিয়ে রেশন নিতে হবে। দিদি কিন্তু আর পয়সা নেওয়া শুরু করেননি। সেই যে ফ্রি রেশন চালু হয়েছে, আজও ফ্রি রেশন চলছে। কিন্তু আমাকে একটা কথা বলুন তো মায়েরা, এই যে রেশনটা, রেশনের চালটা, এটা তো রান্না করতে হবে, কাঁচা তো খাওয়া যায় না। রান্না করতে গেলে কি করতে হবে? ফুটোতে হবে। তো ফুটোতে গেলে কি লাগে? গ্যাস সিলিন্ডার। আর গ্যাস সিলিন্ডার 1200 করে থেকে দাড়িওয়ালা বাবা মোদি, ও শুধু ভাষণ দিতে জানে, আসবে মেরে প্যারে ভাই ও বানা, ব্যাস। এ অতিষ্ঠ করে মেরে দিল দেশটাকে 10 বছরে। আপনি মোদির থেকে কি পেয়েছেন একটু বলুন তো? বিজেপির থেকে কি পেয়েছেন হিসাব করুন তো? কিচ্ছু পাননি, শুধু আপনাদের থেকে নিয়ে গেছে আর আপনাদের অতিষ্ঠ করে দিয়ে গেছে। কি কাকিমারা দেখতে পাচ্ছেন না? কাদের সাইড করতে বলছেন? হয়তো দাদারা একটু ভিডিও করে, একটু বসে বসে একটু সাইড করে। কাকিমারা আমাদের মায়েদের, তারা একটু রিল্যাক্স করে বসে দেখবে সুন্দর করে। হ্যাঁ, বুঝতে পারছি। তবে এখানকার কাকিমাদের যা উত্তেজনা আমি দেখছি, আপনাদের 4 জনের ধমকে যেভাবে এই জায়গাটা ফাঁকা হয়ে গেল, এই হচ্ছে মায়েদের, বাংলার মায়েদের শক্তি। বাংলার মায়েরা একাত্তরে একটা পা ভাঙা লড়াই করছিল, মেয়েটাকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন।
সেই মায়েদেরই 4 জনের গলার ধমকেই জায়গাটা খালি হয়ে গেছে। এই হচ্ছে আমার বাংলার মায়েদের ক্ষমতা, বাংলার মায়েদের শক্তি। কেন হবে না? এই যে এরা বিজেপি এসে খালি স্লোগান দেয় জয় শ্রীরাম জয় শ্রীরাম, বলে তো আমাদের কোনো অসুবিধা নেই, বিশ্বাস করুন। কিন্তু একটা কথা, এখানে যে হিন্দু দাদা ভাই মায়েরা আছেন তাদের জন্য আমি বলছি, দেখুন বাংলার হিন্দু আর উত্তরপ্রদেশ গুজরাটের হিন্দুর মধ্যে তফাৎ আছে। কি তফাৎ জানেন মায়েরা? উত্তরপ্রদেশে সবচেয়ে বড় উৎসব কি? রামের পুজো। রামকে একজন পুরুষ, তাই তো? আচ্ছা, চলে যান দক্ষিণ ভারতে, বড় করে পুজো হয় তিরুপতি ভগবান, তিনি কে? একজন পুরুষ। চলে যান মহারাষ্ট্রে, বড় করে হয় প্রধান উৎসব কি? গণেশ পুজো, গণেশকে একজন পুরুষ। চলে যান আরেকটা রাজ্যে, সেখানে বড় করে পুজো হয় কৃষ্ণের, গোপালের জন্মাষ্টমী, গোপালকে একজন পুরুষ। কিন্তু চলে আসুন বাংলায়, এখানে সবচেয়ে বড় বড় পুজোগুলো দেখুন। সবচেয়ে বড় উৎসব কি? দুর্গা পুজো। মা দুর্গাকে একজন নারী। তার 3 দিন পর ঘরে ঘরে পূজিত মানকে দেবী কোজাগরী লক্ষ্মী, তিনি কে? একজন নারী। লক্ষ্মী চলে গেল, এবার কদিনের মধ্যে আমাদের ঘরে কে আসছেন? মা কালী, তিনি কে? একজন নারী। মা কালী যখন চলে যাবে তখন আসবেন দেবী জগদ্ধাত্রী, তিনি কে? একজন নারী। একটু ঠান্ডা ঠান্ডা পড়বে, তারপরে ছেলেমেয়েরা বই খাতা জমা রেখে যা পুজো করবে, তিনি কে? মা সরস্বতী, তিনি কে? একজন নারী। তারও কয়েক মাস পর আমার হিন্দু মায়েরা 13টা লুচি খেয়ে হাতে আমাদের লাল তারা বেঁধে দিয়ে বলবেন তোর বিপদ তারণ করলাম, তিনি কে? দেবী বিপদ তারিণী, তিনি কে? একজন নারী। এ বাংলা নারীর আরাধনা করে, নারীর পুজো করে। তাই এই বাংলার হিন্দুদের সঙ্গে দেশের হিন্দুদের গুলাবেন না শুভেন্দু বাবু। এ বাংলার হিন্দুদের সাথে দেশের হিন্দুকে গুলাবেন না। আর এই বাংলা নারীর আরাধনা করে বলেই গোটা ভারতবর্ষের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী বাংলার মাটিতেই আছে। এটা আমাদের গর্ব, আমরা গর্ববোধ করি। কিন্তু উল্টো দিক থেকে নরেন্দ্র মোদী জিনিসের দাম শুধু বাড়াচ্ছে তাই নয়, মায়ের না 9 বছর ধরে জ্বালিয়ে খাইছে। আপনি বলেন কিভাবে জ্বালিয়েছে? একটা দিন লোকটা শান্তিতে ঘুমোতে দেয়নি কাউকে। কেন বলছি? হঠাৎ করে 2016 দাড়িওয়ালা বাবা আইলেন, मेरे प्यारे भाइयों बहनों, बोले ही बोल लो आज रात 12 बजे से 500 और 1000 रुपया का नोट बंद। মানে 500 আর 1000 নোট বাতিল। মনে আছে? আপনারা ছুটোছুটি শুরু করলেন, ব্যাংকে লাইন দিতে হবে টাকা বদলানোর জন্য। কেউ ভাতের ফ্যানটা উল্টাতে দিয়ে লাইন দিচ্ছেন, কেউ ছেলেকে স্কুলে দিতে গিয়ে লাইন দিচ্ছেন, কেউ রান্না করতে করতে লাইন দিচ্ছেন। লাইন দিয়ে দিয়ে অতিষ্ঠ হলাম। তাও কি দেখা গেল? ব্যাংকে লাইন দেওয়ার পর ধরিয়ে দিল একটা করে গোলাপি 2000 এর নোট। এখন 2000 এর নোট কি সব জায়গায় ছুটি? দাদা খুচরা দেবেন, দাদা খুচরা দেবেন। কারোর কাছেই খুচরা নেই, কারণ সবার কাছেই ওই 2000। মনে আছে? জানালো কয়েক মাস, বললো কি দুর্নীতি বন্ধ হবে। আমরা ছোটাছুটি করলাম, মোদীজি কিছুদিন শান্ত রইল, তারপর আবার দাড়িওয়ালা আমার ঘুম ভাঙলো। বলে আহারে বহুদিন লোকগুলোরে জ্বালাইনি, কিছু করা যায় তো? কি করা যায়? আবার একদিন জাগলো। আমার প্রিয় ভাই ও বোনেরা, এবার আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করতে হবে লাইনে দাঁড়িয়ে, ঠিক না? মায়েদের তালি বুঝিয়ে দিতে ঠিক। আবার লাইনে দাঁড়ালেন সবাই, আধারের সাথে প্যান লিঙ্ক। তারপরে কদিন পর বলছে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক। এরপর একদিন বলবে ছাগলের মাথার সাথে হাতির মাথা লিঙ্ক। মানে এই করে করে আবার জ্বালালো। আবার আপনি ছোটাছুটি লাইন দেওয়া করে অতিষ্ঠ হলেন, আবার মোদিজির উপায়। শান্তি না, বলে কি 1-1.5 বছর হলো জ্বালাই না, আমার একটু কিছু করা যায় কি? আমার একদিন ঘুম থেকে উঠলো, मेरे प्यारे भाइयों बहनों, एनआरसी होगा, अपने दादू का जन्म सर्टिफिकेट लिया। এবার দাদু কোথায় জন্মেছিল তার বার্থ সার্টিফিকেট খোঁজো। আমার বাবা আমাকে বললো, আমার বাবা আমায় বলছে তো দাদুর জন্ম সার্টিফিকেট নিয়ে আয়, নাহলে তো মোদি বাংলাদেশে পাঠিয়ে দেবে। আমি বাবা বললাম বাবা দাদুর জন্ম সার্টিফিকেট তো আছে। আমার বাবা আমায় কি বললো জানেন? বলে ব্যাপারটা তোর বাবারই নেই, তোর বাবার বাবার কোথায় থাকবে? আমি বললাম বাবা তাহলে কি বাংলাদেশে চলে যাবো? আমরা তো হিন্দু, মোদি যে বলে হিন্দুদের কিছু করবে না। আমার বাবা বলে এইসব হিন্দু খাতায় কলমে, পয়সা নেওয়ার বেলা হিন্দু মুসলমানে কেন? যখনই খাতায় এনআরসিতে নাম উঠবে না, বিজেপি নেতারা নাম তুলবে না, তখনই দেখবেন বাইরে চেয়ার পেতে বিজেপির 2জন নেতা বসে আছে। আপনি বলবেন কি দাদা এনআরসিতে তো নামটা উঠলো না, আমিও তো হিন্দু। নরেন্দ্র মোদী বলেছিল হিন্দু হিন্দু ভাই ভাই জয় শ্রীরাম, এনআরসিতে শুধু বাংলাদেশি মুসলমানদের পাঠাবো।
তা আমাদের কেন নাম উঠলো না? আমরা তো হিন্দু। আসাম এরকম হয়েছে, হিন্দুদের নাম বাদ গেছে, হিন্দুরা বিজেপি নেতাদের কাছে গেছে বলতে আমরা তো হিন্দু, ভোট দিলাম পদ্ম তুলে, কেন আমার নাম বাদ গেলেন? আসছি আমি কেন বাংলাদেশে যাবো? এটা তোমার মাটি। বিজেপি নেতারা কি বললো জানেন? সাইডে আসেন, 10,000 টাকা করে দেন, নাম তুলে দেবো। ঘুষ খেয়ে খেয়ে তারপরে নাম তুলেছে। শেষবারে এক একজনের নাম তোলার জন্য 1 লক্ষ টাকা করে ঘুষ নিয়েছে আসামে, জানেন? ভিটে মাটি ছাড়া। এবার ভাবুন, আপনার পরিবারে যদি 4 জন মেম্বার হয়, স্বামী, স্ত্রী আর 2 সন্তান, 4 জনের জন্য 4 লাখ টাকা দিয়ে এনআরসিতে নাম তোলাতে আছে। তোমার না, তাহলে বুঝে বিজেপিকে ভোটটা দেন। 4 লাখ টাকাকে ব্যাংকে রেখে দেন, তারপরে বিজেপিকে ভোটটা দেন। কারণ আসামে এটা হয়ে গেছে, এই গল্প বলছি, কোনো আশারে গল্প শোনাচ্ছি না। এরা হচ্ছে এইরকম বদমাইশ। হিন্দু হিন্দু ভাই ভাই বলে আপনারা নাচাবে, কিন্তু পয়সা নেওয়ার বেলা মুসলমানের 2000 টাকারও যা দাম, হিন্দুর 2000 টাকারও তাই দাম, মায়েরা কোনো তফাৎ নেই। হলো এনআরসি করে করে লাফালো, আবার কদিন আগে দাঁড়িয়ে উদয় এবার বলছে মেরে পেয়ারে ভাই বোন, ওই যে 6 বছর আগে 2000-এর নোটটা চালু করেছিলাম না, ওইটা বন্ধ। আরে যদি বন্ধই করে চালু করে দিয়ে না, 500 আর 1000-এর নোট ছিল তো আগে, মনে আছে পুরনো? তো নতুনও 500 আর 1000ই করতে পারতো। যেমন 500-এর বদলে 500 এনেছে, পুরনো 500 নতুন 500, সেটা পুরনো 1000-এর বদলে নতুন 1000 আনতো। ওর কি কেনা পোকা চাপলো যে 2000 আনবো, 1000 আনবো না? এখন আবার বলছি না 1000টা আনতে হবে। কেন বেটা, সেদিন মমতা ব্যানার্জি যখন বলেছিল শোনোনি, 6 বছর আগে যখন মমতা ব্যানার্জি বললো 1000-এর নোট আনলেন না কেন, এখন মমতা ব্যানার্জি কথা 6 বছর পরে বাবুর মাথায় ঢুকেছে। কেন? আবার যখন 1000-এর নোট মার্কেটে আসবে, আবার আপনি লাইনে দাঁড়াবেন। এবার আপনি ভাবুন, এনআরসি, নোটবন্দি, নোট বদল, প্যান কার্ড, আধার কার্ড লিঙ্ক, এত কিছু করে মোদিজি আপনাদের কেন সারাক্ষণ লাইনে দাঁড় করিয়ে রাখে? কারণ আপনি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্ধেক জীবন কাটিয়ে দেবেন, আর মোদিজি প্লেনে করে কালকে যাবে আমেরিকা, পরশু যাবে রাশিয়া, কালকে ট্রাম্পের গালে চুমু, পরশু পুতিনের গালে চুমু। ও তো প্লেনে চাপবে আর হাই হাই করে পালাবে, আর আমি আপনি লাইন দিয়ে দিয়ে মরবো। খেতে পেলাম কি না পেলাম, কি কাজ রেখে করতে হলো, কিছু ব্যাপার নেই। এখন এই মোদির সবচেয়ে বড় শত্রুকে, এই যে হাওয়াই চপ্পল পরা মহিলাটার ছবি দেখতে পাচ্ছেন ডান দিকে, চশমা পরে ছবিটা দেখছেন? এই হাওয়াই চপ্পল পরা 65 বছরের মেয়েটা মোদির সবচেয়ে বড় শত্রু। কেন জানেন? আমি 4টে লাইন আপনাদের বলে দিই, এই হাওয়াই চপ্পল পরা মেয়েটা কেন মোদির সবচেয়ে বড় শত্রু। তার কারণ হচ্ছে, গ্যাসের দাম বাড়ায় মোদি, বাড়ে খরচের ভার। গ্যাসের দাম বাড়ায় মোদি, বাড়ে খরচের ভার। আমার দিদি মায়ের মতো লক্ষ্মীর ভান্ডার। কেন মোদির এত রাগ? তেলের দাম বাড়ায় মোদি, সবাইকে দেয় গাল। তেলের দাম বাড়ায় মোদি, সবাইকে দেয় গাল। আর এদিকে মা মমতার ফ্রি রেশনের চাল। মোদির তো রাগ হবেই। একটা মহিলা মানুষকে বাঁচিয়ে রাখার জন্য প্রকল্প করছে, আর একটা লোক মানুষকে দাঁড় করিয়ে করিয়ে মেরে দিচ্ছে, দাম বাড়িয়ে বাড়িয়ে মেরে দিচ্ছে। রাগ হবে না? এই জায়গায় দাঁড়িয়ে আপনারা বিষ্ণুপুরে বেঁচেছিলেন বিজেপির এমপি। কি দেখে? দেখেছ মোদি পাকিস্তানে বোম মাইরা দিচ্ছে, দেড় ভোট দিয়ে। আচ্ছা, পাকিস্তানে বোম মেরে দিয়েছে দেখে আপনারা সবাই নেচে নেচে ভোট দিলেন, তারপরে কি দেখলেন? মোদি শুধু পাকিস্তানে বোম মারেনি, আপনার রান্নাঘরে 2টা করে বোম মেরে দিয়েছে। ভাল লেগেছে? ভাল লেগেছে? কার সমস্যা হচ্ছে? গ্যাসের দাম কার বাড়ছে? পাকিস্তানে। সর্ষের তেলের দাম কার বাড়ছে? পাকিস্তানে। 20 টাকার কেরোসিন তেল 100 কোটি কার হয়েছে? পাকিস্তানে না, আপনার আমার। যে মোদিরে ভোট দেয়, মোদি তারই পাশ দেয়। এইটা হচ্ছে মোদির পলিসি। এই জন্য দিদির ওপর এক। এখন কি শুরু হয়েছে? ওই আমরা ছোটবেলায় খেলতাম না, ওই চোখ বেঁধে খেলাটাকে কি বলা হতো? কানামাছি। একটা লাইন ছিল, কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে চোখ। এখন মোদি এরকম সিবিআই ইডি বলে 2টা কুত্তাকে বার করেছে। এইটা চোখে কাপড় বেঁধে দিয়েছে, বলে কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে চোখ। আজকে তোলে জ্যোতিপ্রিয় মল্লিককে, কালকে তোলে আমাদের আরেকটা নেতাকে, পরশুদিন আরেকটা নেতাকে। কিন্তু এখানে একটা গল্প আছে। মায়েরা দাদারা, আপনারা টিভি দেখে ভাবছেন শুধু বাংলাতেই কেন গ্রেপ্তার হচ্ছে। আপনারা জানেন না, ভারতবর্ষে যতগুলো বিরোধী রাজ্য যেখানে বিজেপি নেই, সব রাজ্যের সরকারের মন্ত্রী বা মুখ্যমন্ত্রীদের গ্রেপ্তার করছে। আপনারা জানেন, দিল্লির শিক্ষামন্ত্রী, দিল্লি আমাদের পশ্চিমবঙ্গ থেকে 1400 কিলোমিটার দূরে, ওখানে বিজেপি সরকার নেই। কোন পার্টির সরকার জানেন? আম আদমি পার্টি, যার মুখ্যমন্ত্রীর নাম অরবিন্দ কেজরিওয়াল।
সেই আম আদমি পার্টির শিক্ষামন্ত্রী মনীষ সিসোদিয়া তাকে গ্রেপ্তার করেছে মোদী, এই 1 মাসও হয়নি। আপনারা জানেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ইডি নোটিশ পাঠিয়েছে। আপনারা জানেন রাজস্থানের মুখ্যমন্ত্রী কংগ্রেসের, তাকে ইডি নোটিশ পাঠিয়েছে। আপনারা জানেন মহারাষ্ট্রের শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতকে নরেন্দ্র মোদী গ্রেপ্তার করেছে। আপনারা জানেন ছত্তিশগড়ের কংগ্রেসের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। শুধু বাংলা নয়, যেখানে কংগ্রেস আছে, আম আদমি পার্টি আছে, ডিএমকে আছে, যত বিরোধী শাসিত রাজ্য, এই নরেন্দ্র মোদী বলছে কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। আর এখন ধরেছে জ্যোতিপ্রিয় মল্লিককে। আমার একটা কথা বলুন, এরা বলছে রেশন দুর্নীতি হয়েছে, টিভিতে বলছে না, দেখছেন সবাই? আচ্ছা, আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই মায়েরা দাদারা, আপনারা রেশন পান কি পান না? গলার জোরে বলুন, পান? পান তো? দিদির ফ্রি রেশন দেয়, পান তো? তাহলে দুর্নীতি কিসের? সামনে এতগুলো বেলুন রাখা আছে, আর বিজেপি বলছে বেলুন চুরি, বেলুন চুরি। চোখের সামনে দেখতে পাচ্ছি বেলুন চুরি, বলে বেলুন চুরি হয়ে গেছে। আমার মা রেশনের চাল পাচ্ছে, আমার প্রতিবেশী কাকিমা রেশনের চাল পাচ্ছে, আমার মাসি রেশনের চাল পাচ্ছে, আমার পিসি রেশনের চাল পাচ্ছে, আমার মামি রেশনের চাল পাচ্ছে, আমার দিদা রেশনের চাল পাচ্ছে, আমার এই সামনে বসা মায়েরা রেশনের চাল পাচ্ছে। আর এরা বলছে চুরি চুরি চুরি। চুরিটা কি হলো? তার আগে বলে অনুব্রত গরু চুরি করেছে। আর কার গরু চুরি হয়েছে দিদি জানি না, গরু চুরি হয়েছে। এরা এইরকম রাজনীতি করে। আর টিভি চ্যানেলগুলো আমি বলছি মায়েরা, বিজেপি সব কটা চ্যানেলকে পয়সা দিয়ে কিনে নিয়েছে। পয়সা কোথা দিয়ে পাবে? আপনি জিজ্ঞাসা করবেন, ওই যে আপনার গ্যাসের দামটা বাড়িয়েছে, 450 গ্যাসটা 1200 টাকা করেছে, একটা সিলিন্ডার থেকে যদি 750 করে কমিশন আসে মায়েরা, কত কোটি টাকা আসছে। সব কটা দিয়ে টিভি চ্যানেল কিনছে, এমএলএ কিনছে, এমপি কিনছে, এই কাজ করছে। এটা হচ্ছে এদের অবস্থা মায়েরা দাদারা। তাই এই দলটাকে না হারালে ভারতবর্ষের শান্তি নাই। আর টিভিতে সারাদিন আপনাকে শুধু পাকিস্তান, ইসরায়েল, গাজা যুদ্ধ, এই সারাদিন বোমগুলি রকেট দেখাবে, কিন্তু আপনার সংসারের কথা, আপনার শাড়ি ভাইয়ের কথা কেউ বলবে না। একমাত্র এই মহিলাটা লড়াই করছে, স্বাস্থ্যসাথীর কার্ড দিয়েছে মায়েদের নামে, রেশন, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, সবুজ সাথী, শিক্ষাশ্রী। আরেকটা পার্টি সিপিএম আছে, ওইগুলোকে নিয়ে বলে লাভ নেই, গেছে বহুদিন আগে, ভুলতে গেছে। কিন্তু তাও বলি, আমি সিপিএম এর সময় স্কুলে পড়েছি, আর আমার বাড়ির যে ভাই বোনেরা আছে, কাকা কাকিমার ছেলে মেয়েরা, তারা দিদির সময় স্কুলে পড়ছে। বিশ্বাস করো, এখানে কারা আছে সিপিএম এর সময় স্কুলে পড়েছে? একটু হাত তোলো। সিপিএম এর শাসনে কিন্তু অনেকেই আছে। সিপিএম এর শাসনে কারা স্কুলে পড়েছে 34 বছরের সময়? অনেকে আছে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, সিপিএম এর সময় সাইকেল সরকার দিত না, আমার বাবাকে কিনে দিতে হয়েছে? বাবাকে। সিপিএম এর সময় স্কুল ড্রেস সরকার দিত না, আমার বাবাকে কিনে দিতে হয়েছে? বাবাকে। সিপিএম এর সময় টেস্ট পেপার সরকার দিত না, দোকান থেকে আমায় কিনতে হয়েছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আমার সব বাবাকে কিনে দিতে হয়েছে। আর আজকে দিদির সময় স্কুলে পড়া ছেলেটাকে জিজ্ঞাসা করুন, মেয়েটাকে, কিরে স্কুলের টেস্ট কে দিয়েছে? বাংলার মা। কিরে তোর টেস্ট পেপার কে দিয়েছে? বাংলার মা। কিরে স্কুলে যাওয়া সাইকেলটা কে দিয়েছে? বাংলার মা। কিরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় ট্যাব কেনার জন্য 10,000 টাকা কে দিয়েছে? বাংলার মা। কিরে কন্যাশ্রী 25,000 টাকা কে দিয়েছে? বাংলার মা। সিপিএম এর সময় বলতে হতো এগুলো সব আমার বাবা কিনে দিয়েছে, আর সে দিদির সময় আমার ভাই বোনেরা গর্ব করে বলতে পারে এগুলো আমার বাংলার মা কিনে দিয়েছে। এটাই পরিবর্তন মায়ের, এটাই তফাৎ। এগুলো আমরা পাইনি। আমাদের আফসোস হয় যে আমরা যখন স্কুলে পড়েছি তখন কেন একটা মমতা ব্যানার্জি ছিল না, আফসোস হয়। তাহলে আজকে সন্তানের শিক্ষার চিন্তা নেই। এবার ভাববেন টিউশনে কি করে পড়াবো, স্কুলের খরচা তো দিদি দেখে নিয়েছে। টিউশনে যদি 500 টাকা করে 1000 টাকা দুটো স্যার নেয়, সেটার জন্য লক্ষ্মীর ভান্ডারে দিদি 1000 টাকা ঢুকিয়ে দিয়েছে মা আপনার অ্যাকাউন্টে, মেয়েটাকে টিউশনিও পড়াতে পারবে না। এই সিপিএম বিজেপি বলে লক্ষ্মীর ভান্ডার ভিক্ষা, মমতা ব্যানার্জি নাকি ভিক্ষা দিচ্ছেন। আরেকটা বলি মায়ের আমার অভিজ্ঞতা থেকে, ছোটবেলায় আমার মায়ের কাছে যখন ধরুন বাইরে থেকে ঝালমুড়ি যাচ্ছে, আলু কাবলি যাচ্ছে, ঘটি গরম যাচ্ছে, মাকে বললাম মা 2 টাকা দেবে, ঝালমুড়ি খাবো। আমার মাকে দেখতাম, আমার মা আবার আমার বাবাকে বলতো, কি গো ছেলেটা ঝালমুড়ি খাবে বলছে 2 টাকাটা দাও না। মা আমার বাবার কাছে চাইতো। সেদিন আমি ভাবলাম মা কেন বাবার কাছে চায়, তখন তো ছোট ছিলাম, বুঝতাম না। তারপরে একদিন বুঝতে শিখলাম আমার বাবা কাজ করে, বাবার রোজগার আছে, মায়ের রোজগার কই, মা টাকা পাবে কোথায়, মাকে তো বাবার কাছেই চাইতে হবে। সেদিন অত বুঝতাম না, আজকে বড় হয়েছি, দিদি ক্ষমতায় এসছে। আজকে যখন রাস্তায় দেখি আমার কোনো ছোট্ট ভাই তার মায়ের আঁচলটা টেনে বলছে মা 5টা টাকা দেবে, ঝালমুড়ি খাবো, আজকের মায়ের
যে তার বাবার কাছে হাত পাততে হয় না, লক্ষ্মীর ভান্ডারের টাকাটা থেকে মা তার সন্তানকে দিয়ে বলে যা ঝালমুড়ি খা, যা আইসক্রিম খা। এটা হচ্ছে আত্মসম্মান মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। বুঝতে হবে, জানতে হবে। শুভেন্দু বাবু শুধু হেই করে গেলে হয় না। এসে মিছিল করে গেছে, 4টে গায়ে গালাগালি দিয়ে চলে গেছে। এর কিচ্ছু কাজ নেই। বিজেপি ক্ষমতা এলে কি করবে কোনোদিন বলতে দেখেছেন না? খালি পিসি ভাইপো কেন? আরে ভাই বলো কি করবে? জিনিসের দাম কমাবে, সারের দাম বাড়িয়ে রেখে দিয়েছে দেশ জুড়ে। কমাও না, কৃষকদের পেটে লাথি। নরেন্দ্র মোদীর মন্ত্রীর ছেলে কৃষকদের পিছে মেরে দিল ট্রাক্টরে। 100টা কৃষক আন্দোলন করতে গিয়ে প্রায় 30 জনের কাছাকাছি মারা গেল সিন্ধু বর্ডারে 1.5 বছর আগে। এরা কৃষকের পেটে লাথি মারবে, গৃহবধূর পেটে লাথি মারবে। আরেকটা বড় লাথি 3 জায়গা দিয়ে মারছে মায়ের, আপনারা বোঝেন নাই। ব্যাংক অ্যাকাউন্ট আছে আপনাদের? দেখবেন ব্যাংক অ্যাকাউন্ট তো মোদী সরকারের, জানেন ব্যাংকগুলো মোদী সরকার কন্ট্রোল করে। দেখবেন প্রথমে বললো না জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট, মোদী বলেছিল জনধন যোজনা। সবাই তো গিয়ে লাইন দিয়ে খুলেছিলেন, ভেবেছিলেন ওতেই বোধহয় মোদী 15 লাখ টাকাটা পাঠাবে। অনেকে ভেবেছিলেন না, কিন্তু অ্যাকাউন্ট খোলার পর কেউ 200 টাকা রেখেছিলেন, কেউ 500 টাকা রেখেছিলেন। হঠাৎ করে দেখলেন ব্যাংক বলল মিনিমাম ব্যালেন্স না রাখলে ফাইন কেটে নেব। মনে আছে? 500 টাকা রেখেছিলেন, হঠাৎ করে দেখলেন 150 টাকা কেটে নিয়েছে, 70 টাকা কেটে নিয়েছে, 60 টাকা কেটে নিয়েছে। কাটতো কি কাটতো না ব্যাংক? এই টাকাগুলো সব ছেড়ে দিয়েছে মোদী। কেন জানেন? কারণ এই ব্যাংকের টাকা লুটে নিয়ে পালিয়ে গেছে মোদীজির বন্ধুরা বিদেশে। এটাকে চুরি বলে মায়েরা। আপনি বলবেন কেন? এখানে মায়েরা গ্রুপ করেন, গ্রুপ থেকে লোন নেন তো? আচ্ছা, আপনাদের যদি দরকার লাগে আপনারা সবচেয়ে বেশি কত টাকার লোন নেন? 30,000? খুব কার দরকার হলো 50,000? আপনারা তো 50,000 কোটি নেন না, শুধু 50,000 নেন। কিন্তু 1 সপ্তাহ যদি টাকা দিতে না পারেন বাড়িতে স্যার ম্যাডামরা চলে আসে। ঠিক বলছি না ভুল বলছি? কারণ আমার কাকিমারাও নেয়, আমি জানি। এবার আমি আপনাদের একটা কথা বলি মায়েরা, আপনারা 50,000 টাকা নেন, 1 সপ্তাহে যদি 500 টাকা দিতে দেরি করেন বাড়িতে এসে ঝগড়া শুরু করে দেয়। মোদীজির বন্ধুরা, আপনি নেন 50,000 টাকা, মোদীজির বন্ধুরা লোন নেয় 50,000 কোটি, 1 লক্ষ কোটি, 15,000 কোটি। মানে 50,000-এর পেছনে আরো 8টা শূন্য লাগান, ততগুলো টাকা। কিন্তু আপনি 1 সপ্তাহ টাকা দিতে না পারলে আপনার বাড়িতে লোক চলে আসে। কিন্তু মোদীজির বন্ধুরা যখন টাকা ফেরত দিতে না পারে, মোদীজির বন্ধুরা কোথা থেকে ঋণ নেয়? এই ব্যাংক থেকে। যে ব্যাংকে আপনি টাকা রাখি, ওই টাকাটা ওরা আমাদের সুদ দেয় কি করে? কারণ ওরা এদেরকে ঋণ দেয়। এরা ঋণ নিয়ে ব্যাংকে সুদ দেয়, সেই সুদ থেকে ব্যাংক আমাদের হাফ সুদ দেয়। এটা হচ্ছে নিয়ম। এই যে মোদীজির বন্ধুরা, মোদীজির নাম বেশি নিলে কাশি নয়, বলা শুধু না। এই যে ব্যাংক থেকে ঋণ নিল, এবার হঠাৎ করে মোদীজির বন্ধুরা মোদীজিকে গিয়ে বললো, ও মোদীজি, আমি না টাকা দিতে পারছিস না, একটা কাজ কর, প্লেনের টিকিট কেটে দিল, বলে যা লন্ডন যা, আমেরিকা যা। কি করলো? 50,000 কোটি টাকা নিয়ে বিদেশে চলে গেল। চলে গিয়ে কি হলো? মোদীজি বলে একটা শর্ত আছে। কি শর্ত? বলো তুই টাকা নিয়ে বিদেশে যাবি, বিদেশে যাওয়ার পর যদি 10,000 কোটি নিয়ে পালাস তাহলে 5,000 কোটি তুই তোর কাছে রাখ, রেখে সারা জীবন আমেরিকা লন্ডন ফুর্তি কর, দেশে ফিরবি না, তাহলে গ্রেপ্তার করতে হবে। আর 5,000 কোটি নিয়ে তুই ফুর্তি কর, আর 5,000 কোটি বিজেপির পার্টি ফান্ডে পাঠিয়ে দে। তাহলে কি হলো? ব্যাংক থেকে একজন লোন নিল 10 টাকা, 10 টাকার মধ্যে 10 টাকা নিয়ে এসে বিদেশে পালিয়ে গেল, 5 টাকা নিজের কাছে রেখে 5 টাকা বিজেপির পার্টি ফান্ডে পাঠিয়ে দিল। এবার ব্যাংক তো খালি হয়ে গেল, এই যে লোনটা নিয়ে পালিয়ে গেছে ব্যাংক তো খালি। আর টাকাগুলো কার টাকা? আমার আপনার টাকা। তো কি করে ভরবে? তখন মোদী প্ল্যান করলো সব ব্যাটাকে ছেড়ে দিয়ে পাবলিক ব্যাটাকে ধর। কি? মিনিমাম ব্যালেন্সে 60 টাকা কাট, এই নামে 30 টাকা কাট, ওই নামে 40 টাকা কাট, ফোনের রিচার্জের নামে টাকা কাট। কাটতে 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 কাটতেই ব্যাংকের টাকাগুলো ভরে এলো। তাহলে আপনি ভাবলেন আপনার থেকে 50-60 টাকা কেটেছে, কিন্তু এরকম যদি আপনার একার থেকে 50 টাকা কাটে, এদেশের জনগণ 130 কোটি, মাসে কত করে কাটছে ভেবে দেখুন তো মায়েরা। এটাকে চুরি বলে মায়েরা। কিন্তু এই চোরেদের ধরবে কে? কারণ যে স্বয়ং চোর সেই পুলিশ সেজে বলছে আমি চোর ধরবো। মোদী সবচেয়ে বড় চোরের সম্রাট, সে পুলিশ সেজে বলছে এই যে আমার দুটো স্নিপার ডগ ইউরিয়া সিরিয়া, এরা গিয়ে চোর বন্ধ সুখে সুখে চোর ধরবে। এইটা হচ্ছে অবস্থা। শুধু তাই না, আপনাদের ফোনের রিচার্জ থেকেও টাকা কাটে। একটা কথা বলবো, তাই যখন মাথা চুলকাতে শুরু করবেন ভাবলে, আমি এর আগে দু এক জায়গায় বলেছি, আগে 1 মাসের মোবাইলের রিচার্জ কত দিনের হতো? 30 দিনের, তাই না? হতো তো 30 দিনের।
এখন 1 মাসের রিচার্জ আর 30 দিনের হয় না, 28 দিনের হয়, ঠিক তো? আর আপনি বলবেন ঠিক আছে 2 দিনই তো কমেছে, কি গেল এলো, এই আপনাদের কি গেল এলো কথাতেই মোদি আরো 5 দেন। কি হলো অঙ্কটা বলি শুনুন, 1 মাসে 2 দিন কমলো কিন্তু পয়সা তো একই রইল তো। আচ্ছা 1 মাসে যদি 2 দিন আগে, তাহলে 1 মাসে যদি 30 দিনের রিচার্জ হতো, তাহলে আগে 1 বছরে কটা রিচার্জ করতে হতো? 12টা। আর 30 দিনে মাস অ্যাভারেজে কম বেশি, তাহলে 12টা রিচার্জ করলে আপনার 1 বছরের রিচার্জ হয়ে যেত। মোদিজি যেই 28 দিন করে দিল ফোনের সিমের রিচার্জ গুলো, প্রত্যেক মাসে কদিন করে কমলো? 30 থেকে 28 বাদ দিলে 2 দিন। কটা মাস হয় বছরে? 12টা। প্রতি মাসে 2 দিন করে কমলে 12 দুগুণে 24, বছরে একটা এক্সট্রা 24 দিন বেরোলো। এই 24 দিনে রিচার্জ করার জন্য আপনাকে আরো 1 মাসের রিচার্জ করতে হচ্ছে। তাহলে 1 বছর আগে 12টা রিচার্জ করতেন, এখন 28 দিন করে দেওয়ার জন্য 13টা রিচার্জ করতে হয়। এটাকে চুরি বলে মায়েরা, এটাকে চুরি বলে। এখন আপনি বলবেন মোদির কি লাভ? এই যে জিও সিম ব্যবহার করেন, এই জিওর মালিক কে? আম্বানি। আম্বানি কে? মোদির বন্ধু। আর মোদি আম্বানিকে বলছে বাবা 30 দিন 28 দিন করে লাগাই দিন, বড় টাকা মারতে পারবি। ফাঁকা। তাহলে ব্যাংকে ফাঁকা, মোবাইলে ফাঁকা, গ্যাসে ফাঁকা, তারপরেও তুমি ক্ষমতায় থাকবে মোদি কাকা? চলবে না, খেলা শেষ। বড় খেলা আমরা খেলবো, আর এই খেলায় বিষ্ণুপুর লোকসভায় আপনাদের প্রথম উইকেটটা ফেলতে হবে। পারেন তো? জিতবেন তো? ভাবুন দিদি যদি দিল্লিতে যায়, কিংবা দিদির পক্ষের সরকার দিল্লিতে থাকে, যা প্রকল্প দিদি বাংলায় করছে তার ডবল প্রকল্প দিদি করতে পারবে। আর দিদির বলার জায়গা থাকবে না যে কেন্দ্র টাকা দিচ্ছে না, কারণ তখন কেন্দ্রই বাধা থাকবে হাওয়াই চপ্পল পরা মেয়েটার আঁচলের ডগায়। এই লড়াই করতে হবে মায়েরা দাদা, আপনাদের প্রতিনিধিকে পাঠাতে হবে। তাই দিদির পাশে থাকবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করবেন। পঞ্চায়েত আপনারা আশীর্বাদ করেছেন, আমরা কৃতজ্ঞ। আমি মঞ্চে উপস্থিত সুজাতাদি থেকে শুরু করে আমাদের অলোকদা উপস্থিত আছে, জ্যোৎস্নাদি, বীরবাহাদি থেকে শুরু করে প্রত্যেকে, আমাদের নতুন এমএলএ যিনি জয়েন করেছেন প্রত্যেকে, এবং সকল নেতৃত্ব, যুব সভাপতি, ব্লক প্রেসিডেন্ট উপস্থিত সবাইকে একযোগে প্রণাম, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। গলার জোরে চিৎকার করে বলুন জয় বাংলা, জয় বাংলা, মমতা ব্যানার্জি। দুহাত তুলে গলার জোরে পাড়ায় পাড়ায় গলির মোড়ে মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। আচ্ছা এটা বড় ঘোষণা, বড় ঘোষণা ভুলে গেছিলাম, এই মোদি কথা ভুলে গেছি। আপনাদের যে এমএলএ তৃণমূলে জয়েন করেছেন, বিজেপির পাপীদের সঙ্গ ছেড়েছেন, তৃণমূলে এসে উন্নয়নের যোগ্যে গা ভাসিয়েছেন। কি করে? আজকে তিনি একটা নাম্বার উদ্বোধন করলেন, এমএলএ হেল্পলাইন। কোনো বিপদে আপদে বিধানসভার যে কোনো লোক এই নাম্বারে ফোন করে তার থেকে হেল্প পাবেন। তিনি তৃণমূল কংগ্রেসে আসার পর জোরে করতালি দিন, এমএলএ এই সিস্টেম চালু করেছেন। এই ফোন নাম্বার এখনই আপনাদের নোট করার দরকার নেই, কারণ এটা বিভিন্ন জায়গায় জায়গায় পোস্টার টাঙানো হবে। এটা হচ্ছে এমএলএ হেল্পলাইন। এই আপনাদের কতুলপুর বিধানসভা যে কোনো প্রান্তে যে কোনো সমস্যা এমএলএ হেল্পলাইনে ফোন করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য এবং তার উন্নয়নের যোগ্যে গা ভাসানো একজন মানুষ, তিনি তৃণমূল কংগ্রেসে এসেই কাজ শুরু করে দিয়েছেন। কারণ এটা কাজের জায়গা, এটা বাতেলার জায়গা নয় বিজেপি পার্টির মতো। এই কাজ এসে শুরু হয়ে গেছে, তাই থ্যাংক ইউ জানাই দাদাকে। তাহলে খেলা হবে তো? 24-এ খেলা হবে তো? খেলা হবে তো? কি মায়েরা খেলবেন তো? দুহাত তুলে খেলা হবে, খেলা হবে। গলার জোর কই? বিকেলবেলা লিক আচ্ছা হয়নি না? খেলা হবে। আমি স্লোগান দেবো না, আমি শুধু আমার প্রিয় 4টে লাইন বলি। দেখুন মমতা ব্যানার্জি ভাঙা পায়ে লড়েছিলেন 21-এ, এবার 24-এ 2 পায়ে লড়বে না, গান নয়, এটা কবিতা। 4টে লাইন বলি। আমার দুর্গা 1 পায়ে লড়ে 10 কোটি মন জয়, আমার দুর্গা 1 পায়ে লড়ে 10 কোটি মন জয়, 2 পায়ে তার আরো একবার হারবে অসুরোদয়। আমার দুর্গা ঝড় সামলায় সামলায় মহামারী, আমার দুর্গা ঝড় সামলায় সামলায় মহামারী। এবার দুর্গা দিল্লি বাংলা সামলে দিল্লির বুকে পারি, এবার দুর্গা বাংলা সামলে দিল্লির বুকে পারি। আমাদের দুর্গা দিল্লি যাবেন। 11-এ বামাসুর বধ হয়েছে, 16-তে জটাসুর বধ হয়েছে, 21-এ পদ্মাসুর বধ হয়েছে,
এবার গুজরাট থেকে এগিয়ে আসা শুম্ভ আর নিশুম্ভ দুই ভাই বধ হওয়ার পালা। মায়েরা দাদারা আপনাদের লড়াই করতে হবে। জয় বাংলা।